হ্যালো স্টুডেন্ট, সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের উইকলি কারেন্ট অ্যাফেয়ার্সে। আজকে আমরা দেখব 15ই ডিসেম্বর থেকে নিয়ে শুরু করে একেবারে 21শে ডিসেম্বর পর্যন্ত যত আজ অবধি এই সপ্তাহের মধ্যে যত কারেন্ট অ্যাফেয়ার্স রয়েছে ইম্পর্টেন্ট প্রতিটা জায়গা কভার করব। তোমরা জানো যারা রেগুলার দেখো আমার উইকলি কারেন্ট অ্যাফেয়ার্সের মধ্যে আমরা এইখানে ইন্টারন্যাশনাল নিউজ, ন্যাশনাল নিউজ, স্টেট নিউজ, রিপোর্ট পাবলিশ হয়েছে কিনা, কোনো বুক পাবলিশ হয়েছে কিনা, সমস্ত কিছু একটা ভিডিওর মধ্যে তুমি পেয়ে যাবে। আর মনে রাখবে এই কোয়েশ্চেন্স গুলোই হচ্ছে সাজেস্টিভ কোয়েশ্চেন পরীক্ষার জন্য। তো চলো শুরু করি আজকের ক্লাস। কোয়েশ্চেন নাম্বার 1 কি বলছে? বিশ্ব মানবাধিকার দিবস কবে পালিত হয়, যেটাকে আমরা হিউম্যান রাইটস ডে বলে থাকি। আমি অনেকবার পড়িয়েছি, এটা তোমাদের কোর্সেও পড়িয়েছি যে বিশ্ব মানবাধিকার দিবস প্রতি ডিসেম্বরের 10 তারিখে পালিত হয়ে থাকে। এইটা হচ্ছে ওয়ার্ল্ড হিউম্যান রাইটস ডে। খুব গুরুত্বপূর্ণ, এসছে পরীক্ষাতে আবার আসার চান্সেস রয়েছে। আর এই বছরের থিম কি? এই বছরের থিম হচ্ছে দা অপশন নাম্বার বি, হিউম্যান রাইটস আওয়ার এভরিডে এসেনশিয়াল। হিউম্যান রাইটস আওয়ার এভরিডে এসেনশিয়াল। তো আওয়ার এভরিডে এসেনশিয়াল এইটা হচ্ছে 2025 সালের ডিসেম্বরের 10 তারিখ হিউম্যান রাইটস ডে থিম এবছরে। ঠিক আছে, তো চলো কোয়েশ্চেন নাম্বার 3 দেখবো আমরা। কোয়েশ্চেন নাম্বার 3 বলছে যে অক্সফোর্ড ইউনিভার্সিটির তরফ থেকে, অক্সফোর্ড ইউনিভার্সিটি প্রেসের তরফ থেকে 2025 সালের ওয়ার্ড অফ দ্য ইয়ার কোন শব্দটাকে ঘোষণা করা হয়েছে? তো 2025 সালের অক্সফোর্ড ইউনিভার্সিটি বলছে যে রেগ বেইট এই শব্দটা হচ্ছে এই বছরে 2025 সালের সোশ্যাল মিডিয়াতে ভীষণ ঘুরেছে। তো এটার অর্থটা হচ্ছে যে সোশ্যাল মিডিয়াতে বা এমনি কোনো ব্যক্তিকে কোনো উস্কানিমূলক কথা বলে তাকে রাগানোর যে পদ্ধতি বা তাকে হচ্ছে কোনো টোন টিটকিরি করা, তো সেইটা হচ্ছে তোমার রেগ বেইট। তার অর্থ রেগ বেইট। ঠিক আছে, তো রাগানোর মতন যে পদ্ধতি সেটা হচ্ছে রেগ বেইট। এই বছরে 2025 সালের অক্সফোর্ড ইউনিভার্সিটি প্রেসের তরফ থেকে বেস্ট ওয়ার্ড হয়েছে বা ওয়ার্ড অফ দ্য ইয়ার হয়েছে। আগের সপ্তাহে চলে যাও, আগের সপ্তাহে আমি তোমাদের বলেছিলাম কেমব্রিজ ইউনিভার্সিটি থেকে তারা ওয়ার্ড অফ দ্য ইয়ার 2025কে ঘোষণা করেছিল। কেমব্রিজ থেকে বলেছিল যে কি বলেছিল? প্যারাসোশ্যাল। প্যারাসোশ্যাল। ঠিক আছে, প্যারাসোশ্যাল এই শব্দটা কেমব্রিজ ওরা হচ্ছে 2025-এর ওয়ার্ড অফ দ্য ইয়ার ঘোষণা করেছে, আর অক্সফোর্ড ইউনিভার্সিটি বলছে রেগবেট। চলো পরবর্তী বলছে লাইফ ইন্স্যুরেন্স কর্পোরেশন, যেটা হচ্ছে এলআইসির ম্যানেজিং ডাইরেক্টর হিসেবে নিযুক্ত করেছে কাকে? কাকে নিযুক্ত করেছে? তো অপশন নাম্বার ডি, রামকৃষ্ণ চন্দরকে নিযুক্ত করেছে হচ্ছে এলআইসির ম্যানেজিং ডাইরেক্টর হিসেবে। আচ্ছা, এলআইসি ফাউন্ড হয়েছিল 1956 সালে, খেয়াল রাখবে, মুম্বাইতে যার হেডকোয়ার্টার রয়েছে লাইফ ইন্স্যুরেন্স কর্পোরেশন। পরবর্তী 5 নম্বর বলছে 7th ইন্ডিয়ান ইন্টারন্যাশনাল সি উইড এক্সপো সামিট 2026 কোথায় হোস্ট করতে চলেছে? উত্তর হবে কোচিতে, কেরালার। তো কেরালার কোচিতে এটা হোস্ট করবে। কি আবার বলছি? 7th ইন্ডিয়ান ইন্টারন্যাশনাল সি উইড এক্সপো অ্যান্ড সামিট 2026। ঠিক আছে, কোচি, কেরালার। 6 নম্বর প্রশ্ন বলছে বেদান্ত পিঙ্ক সিটি হাফ ম্যারাথনে ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে কে নিযুক্ত হয়েছে? তো পিঙ্ক সিটি 2000 কত সাল? 2025 সালে, এই বছরের 2025 সাল। এই বছরে পিঙ্ক সিটি ব্র্যান্ড অ্যাম্বাসেডর যেটা হচ্ছে হাফ ম্যারাথন হবে হরমনপ্রীত কৌর। ছবি দেখে বুঝে গেছো তোমরা, ইন্ডিয়ান উইমেন্স ক্রিকেট টিমের ক্যাপ্টেন হরমনপ্রীত কৌর তিনি হচ্ছেন ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে নিযুক্ত হয়েছেন। ঠিক আছে, চলো তারপরে বলছে যে রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া আরবিআই এর নতুন এক্সিকিউটিভ ডাইরেক্টর কাকে নিযুক্ত করেছে? তো আরবিআই এর নতুন এক্সিকিউটিভ ডাইরেক্টর হিসেবে নিযুক্ত হয়েছে অপশন নাম্বার সি, উষা জানকী রমন কে না উষা জানকী রমন। তো উষা জানকী রমনকে তোমার হচ্ছে কি এক্সিকিউটিভ ডাইরেক্টর হিসেবে আরবিআই এর নিযুক্ত করেছে। তোমাদের কাছে একটা প্রশ্ন, অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে, আরবিআই এর বর্তমান গভর্নরের কে? আরবিআই এর বর্তমান গভর্নর অবশ্যই HW, এইটা লিখবে, HW লিখে তারপর হচ্ছে কোয়েশ্চেন নাম্বার 7 লিখে তারপরে হচ্ছে উত্তরটা দেবে, তাহলে আমি বুঝতে পারবো যে হ্যাঁ কোন প্রশ্নের HW এর আনসার তোমরা দিচ্ছ। তো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও আরবিআই এর বর্তমানের কে রয়েছেন গভর্নর। তো চলো 8 নম্বর কোয়েশ্চেন দেখবো। বলছে কাতারে গ্র্যান্ড প্রিক্স হয়েছে 2025 সালে, আর এটা জিতে নিয়েছে ম্যাক্স ভেস্টাপেন। অপশন নাম্বার ডি তে রয়েছে। তো ম্যাক্স ভার্স্টাপেন তিনি হচ্ছেন জিতেছেন কাতার গ্র্যান্ড প্রিক্স। ঠিক আছে, তো চলো তারপরে পরবর্তী প্রশ্ন বলছে ইউনিসেফ দিবস কবে পালিত হয়? ইউনিসেফ এটা একটা ইউনাইটেড নেশনের তরফ থেকে, ইউনাইটেড নেশন ইন্টারন্যাশনাল চিলড্রেন্স এমার্জেন্সি ফান্ড। কি বললাম? ইউনাইটেড নেশন ইন্টারন্যাশনাল
চিলড্রেন্স এমার্জেন্সি ফান্ড, পরিষ্কার বোঝা যাচ্ছে এইটা হচ্ছে একটা তোমার সংস্থা ইউনাইটেড নেশনের তরফ থেকে, যারা হচ্ছে বিশ্বের মধ্যে যত হচ্ছে তোমার শিশু রয়েছে এবং শিশু পাচার বা হচ্ছে শিশুদের হিতের জন্য, অধিকারের জন্য কাজ করে চলেছে এই ইনস্টিটিউটটা, যার হেডকোয়ার্টার নিউ ইয়র্ক শহরে রয়েছে, ইউনিসেফের। তো এই ইউনিসেফেরই ডে পালন করা হয় অপশন নাম্বার বি তে, মানে হচ্ছে 11ই ডিসেম্বর। 11ই ডিসেম্বর ইউনিসেফের ডে পালন করা হবে, ইউনিসেফ ডে। আর ইউনিসেফ ইন্ডিয়ার ব্র্যান্ড অ্যাম্বাসেডর নিযুক্ত করা হয়েছে আয়ুষ্মান খুরানাকে। আগে করিনা কাপুর ছিল, তারপর হচ্ছে আয়ুষ্মান খুরানা হচ্ছে ইউনিসেফ ইন্ডিয়ার ব্র্যান্ড অ্যাম্বাসেডর নিযুক্ত করা হয়েছে। চলো তারপরের প্রশ্ন হচ্ছে 10 নম্বর, 2025 সালের ইউনিসেফ দিবসের থিম কি রয়েছে? তো এই বছর ইউনিসেফ ইন্ডিয়ার থিম রয়েছে অপশন নাম্বার এ, এম্পাওয়ারিং দ্য নেক্সট জেনারেশন। বাচ্চা কাচ্চাদের নিয়ে কাজ করে, তো বাচ্চারাই হচ্ছে বড় হয়ে পরবর্তী জেনারেশন, মানে হচ্ছে পৃথিবী এবং হচ্ছে প্রতিটা দেশের হচ্ছে ভবিষ্যৎ হচ্ছে এই শিশুরা। তো শিশুদের ভবিষ্যৎ যদি উন্নত হয় তবেই কি একটা দেশের ভবিষ্যৎ ডেভেলপড হবে, সেই জন্য বলেছে এম্পাওয়ারিং দ্য নেক্সট জেনারেশন। এইটা হচ্ছে 2025-এর ইউনিসেফ ডে 11ই ডিসেম্বরের থিম। ঠিক আছে, তো চলো 10 হয়ে গেল। 11 নম্বর দেখবো, এইচএসবিসি, এটা একটা ইন্টারন্যাশনাল ব্যাংক। এই ব্যাংকটা হচ্ছে এইচএসবিসি মানে হংকং সাংহাই ব্যাংক কর্পোরেশন, ব্যাংকিং কর্পোরেশনের চেয়ারম্যান হিসেবে নিযুক্ত করা হয়েছে, চেয়ারম্যান হিসেবে নিযুক্ত করা হয়েছে ব্র্যান্ডন ব্র্যান্ডন নেলসনকে। তো ব্র্যান্ডন নেলসন অপশন নাম্বার ডি তে রয়েছে। ব্র্যান্ডন নেলসন তিনি হচ্ছেন এইচএসবিসি ব্যাংকের তোমার কি হচ্ছে নিযুক্ত হচ্ছেন চেয়ারম্যান হিসেবে। আরেকটা জিনিস মনে রাখবে যে এইচএসবিসি এটার হেডকোয়ার্টার মুম্বাইতে রয়েছে, আর এই মুম্বাইতে এরাই হচ্ছে ভারতবর্ষে প্রথম এটিএম চালু করেছে। পরীক্ষা এসছে কিন্তু, তার জন্য আমি বলে রাখলাম যে মুম্বাই এইচএসবিসি ব্যাংক তারা ভারতবর্ষের ইতিহাসে প্রথম এটিএম চালু করেছিল। পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ ভাই। পরবর্তী প্রশ্ন বলছে 12 নম্বর, ভারতকে একটি বৈষয়িক পর্যটন হটস্পট হিসেবে গড়ে গড়ে তুলতে ভারত সরকার পর্যটন মন্ত্রক কোন সংস্থার সাথে এমওইউ স্বাক্ষর করেছেন? মানে মানে বলতে চাইছেন ভারতবর্ষকে যদি পর্যটন একটা হাব তৈরি করতে লাগে বা পর্যটনের দিক থেকে ভারতবর্ষকে বিশ্বের সামনে মেলে ধরতে লাগে, সেই জন্য সেই সুবিধার জন্য ভারতের যে সেন্ট্রাল গভর্নমেন্টের পর্যটন মিনিস্ট্রি রয়েছে বা মিনিস্ট্রি অফ ট্যুরিজম রয়েছে, তারা এমওইউ স্বাক্ষর করেছে মাস্টার কার্ডের সাথে। মাস্টার কার্ড একটা ইউএস কোম্পানি, ইউএসএ কোম্পানি, নিউ ইয়র্ক শহরে যার হেডকোয়ার্টার রয়েছে, তারা হচ্ছে এই বছর হচ্ছে এমওইউ মানে হচ্ছে মেমোরেন্ডাম অফ আন্ডারস্ট্যান্ডিং, চুক্তি স্বাক্ষর করেছে পর্যটন মন্ত্রণালয়ের সাথে। উদ্দেশ্য একটাই, ভারতের পর্যটন শিল্পকে আরো বেশি এনহ্যান্স করতে হবে। মাস্টার কার্ড মনে রাখবে, তোমাদের হয়তো কারো কারো মাস্টার কার্ডের এটিএম মানে ডেবিট কার্ডও রয়েছে কিন্তু, ঠিক আছে, পকেট চেক করে দেখো। 12 নম্বর হয়ে গেল। এবার আমরা দেখব হচ্ছে 13 নম্বর প্রশ্ন। 13 নম্বর বলছে, 13 নম্বর কোয়েশ্চেন বলছে, সম্প্রতি আরবিআই কর্তৃক পেটিএম অ্যাগ্রিগেটর ক্রস বর্ডার লাইসেন্স পেল কে? খুব ভালো প্রশ্ন, ভীষণ ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। কি প্রশ্নটা জিজ্ঞাসা করছে যে পেমেন্ট এগ্রিগেটর হিসেবে আরবিআই সম্মতি জানিয়েছে, কিন্তু এটা হবে ক্রস বর্ডার লাইসেন্স দিয়েছে। ক্রস বর্ডার লাইসেন্স মানে হচ্ছে দেশের বাইরেও এরা করতে পারবে। তো অপশন নাম্বার সি, রেজর পে। এই রেজর পে নামক একটা সংস্থা রয়েছে, আইপিআই থেকে তোমার হচ্ছে আরবিআই তাকে লাইসেন্স দিয়েছে যে ভারতের বাইরেও তারা এবার তোমার হচ্ছে কি বলে অনলাইন ট্রানজাকশন করার জন্য। ঠিক আছে, চলো তার পরবর্তী প্রশ্ন দেখি। বলছে আরবিআই কত বছরের জন্য বিক্রম সাহুকে ব্যাংক অফ আমেরিকা ইন্ডিয়া সিইও হিসেবে করেছে? তো ব্যাংক অফ আমেরিকার তার সিইও হিসেবে ঘোষণা করেছে হচ্ছে কাকে না, বিক্রম সাহুকে। কত বছরের জন্য? কোথায় গেল, 3 বছর। অপশন নাম্বার বি, 3 বছরের জন্য ঘোষণা করেছে বিক্রম সাহুকে ব্যাংক অফ আমেরিকার তোমার হচ্ছে কি বলে সিইও হিসেবে। ঠিক আছে, 15 নম্বর, প্রধানমন্ত্রীর নতুন অফিসের নাম কি হলো? সেবা তীর্থ নাম হলো। তো প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তার নতুন অফিস মানে অফিস শিফট হচ্ছে রাষ্ট্রপতি ভবন যেখানে রয়েছে, রাষ্ট্রপতি ভবন দিল্লিতে যেখানে রয়েছে, তার ঠিক পাশেই হচ্ছে এবার আমাদের প্রধানমন্ত্রীর বাসভবন থাকবে। আর সেই বাসভবনের নাম রাখা হয়েছে সেবা তীর্থ। ভীষণ ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, একেবারে হট টপিক এই কোয়েশ্চেনটা, পরীক্ষায় আসার মতন একটা প্রশ্ন। ঠিক আছে, তো রাষ্ট্রপতি ভবনের পাশেই আমাদের ভারতের প্রধানমন্ত্রীর ভবন থাকবে, নাম হবে সেবা তীর্থ। ঠিক আছে, চলো তারপরে, ভারতের কোন উৎসবকে সম্প্রতি ইউনেস্কো ইনট্যাঞ্জিবল কালচারাল হেরিটেজ তালিকায় অন্তর্ভুক্ত করেছে? তোমাদের দুর্গাপূজার নাম মনে পড়ছে নিশ্চয়ই। দুর্গাপূজা
দুর্গাপূজা 2021 সালে ইউনেস্কোর তরফ থেকে ইনট্যাঞ্জিবল কালচারাল হেরিটেজ হিসেবে ঘোষণা করেছে। ভারতের অনেক এরকম কালচারাল হেরিটেজ রয়েছে যেগুলো মনে করো ফিল করা যায়, উপভোগ করা যায়, কিন্তু টাচ করা মানে স্পর্শ করা যায় না, এমন কিছু উৎসব রয়েছে, ফেস্টিভ্যাল রয়েছে, যেগুলোকে বলা হয় ইনট্যাঞ্জিবল কালচারাল হেরিটেজ, যেটা হচ্ছে সার্টিফিকেট একটা বা সম্মান জানানো হয় কার দ্বারা? ইউনেস্কো দ্বারা। ঠিক আছে, তো এইবার 2025 সালে আমাদের দীপাবলি উৎসবকে এইটা ঘোষণা করেছে, 2025 সালে দীপাবলি উৎসবকে। ঠিক আছে, মনে থাকবে এর আগে অনেক হয়েছে, যেমন আমাদের ছৌ নৃত্য হয়েছে, কালবেলিয়ে উৎসব যেটা রাজস্থানের কালবেলিয়ে একটা হচ্ছে তোমার ফেস্টিভ্যাল, কালবেলিয়ে সাপেরা ডান্সও বলা হয়, একটা হচ্ছে ফোক ডান্স, সেটাও পেয়েছে। তারপরে দীপাবলি পেয়ে, দুর্গাপূজা পেয়েছে, এরকম অনেক ফেস্টিভ্যাল, যেমন মহাকুম্ভ কিন্তু একটা ইনট্যাঞ্জিবল কালচারাল হেরিটেজের মধ্যে পড়ে। ঠিক আছে, চলো পরবর্তী পরবর্তী প্রশ্ন বলছে 17 নম্বর কোশ্চেন, রেলওয়ে বোর্ডের মেম্বার হিসেবে ফিনান্স, অবভিয়াসলি মানে হচ্ছে ফিনান্স ক্যাটাগরিতে রেলওয়ে বোর্ডের দায়িত্ব গ্রহণ করেছেন, কাকে দিয়েছেন? গর্গ, মিস অপর্ণা গর্গকে দিয়েছে। তো রেলওয়ে বোর্ডের মেম্বার হিসেবে নিযুক্ত করেছে মিস অপর্ণা গর্গকে। আর এর সাথেই মনে রাখবে যে ভারতীয় রেলওয়ে বোর্ডের চেয়ারম্যানকে, তাহলে উত্তর হবে সতীশ কুমার। সতীশ কুমার, ঠিক আছে, সতীশ কুমার, তিনি হচ্ছেন ভারতের রেলওয়ে বোর্ডের বর্তমানে চেয়ারম্যান রয়েছে। ইম্পর্টেন্ট পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ, সেপ্টেম্বর মাসে তার নিয়োগ হয়েছে কিন্তু। ঠিক আছে, চলো কোশ্চেন নাম্বার 18, প্রশ্ন নম্বর 18 বা 18 নম্বর বলছে যে ওয়ার্ল্ড অ্যাথলিট অফ দ্য ইয়ার 2025 সালে কাকে নিযুক্ত করেছে? এটা একটা পরীক্ষায় আসার মতন প্রশ্ন। বলছে সুইডেনের একজন খেলোয়াড় রয়েছে আরমান ডুপ্লেন্টিস এবং ইউএস এর খেলোয়াড় রয়েছে সিডনি লেভরনি এবং হচ্ছে ডুপ্লেন্টিস, তাদের দুজনকে 2025 সালের প্লেয়ার অফ দ্য ওয়ার্ল্ড বা অ্যাথলিট অফ দ্য ইয়ার ঘোষণা করা হয়েছে বিশ্বের মধ্যে। 19 নম্বর প্রশ্ন, ডিআরডিও সম্প্রতি চণ্ডীগড়ে, ভীষণ ভালো প্রশ্ন, এটা খুব ভালো প্রশ্ন, ভীষণ নিউজেও ছিল কোয়েশ্চেনটা। বলছে আমাদের ডিআরডিও একটা রিসার্চ করার পরে তারা হচ্ছে সম্প্রতি সফলভাবে চণ্ডীগড়ে একটা সিস্টেম ডেভেলপ করেছে। এই সিস্টেমটার নাম কি? এই সিস্টেমটা হচ্ছে, তোমরা দেখবে তেজাসের কিছুদিন আগে দুবাইতে ভারতের যে তেজাস বিমান, এটা হচ্ছে ফ্লাই করতে করতে কি হয়ে যায়? ক্র্যাশ করে যায়। তো সেখানে পাইলটেরও মৃত্যু হয়ে যায়। তো এই যে মৃত্যুগুলো, প্লেন ক্র্যাশ করলে, তো এখানে একটা সিস্টেম রয়েছে। সিস্টেমটা হচ্ছে যখনই পাইলট দেখবে এইরকম কোনো অ্যাক্সিডেন্ট হতে চলেছে বা এইরকম কোনো দুর্ঘটনা হবে, তখন হচ্ছে ইজেকশন মানে সিট সহ ইজেকশন সিস্টেম রয়েছে। তো সিট সহ কি করবে? একটা বাটনের মাধ্যমে সিটটা একেবারে প্রচন্ড গতিতে ওপর দিকে উঠে যাবে, প্লেনটা নিচে গিয়ে ক্র্যাশ করবে কিন্তু সিটটা উপর দিকে চলে যাবে। তারপরে আস্তে আস্তে একটা প্যারাশুট খুলবে, প্যারাশুট সহ সিটটা আস্তে আস্তে নিচে ড্রাইভারকে নিয়ে মানে হচ্ছে তোমার পাইলটকে নিয়ে নামবে। এই সিস্টেমটাই হচ্ছে তোমার ভারতীয়ভাবে ডিআরডিও নিজস্বভাবে করেছে। তাহলে কোনটা হবে? ফাইটার এয়ারক্রাফট এসকেপ সিস্টেম, অপশন নাম্বার বি তে রয়েছে ফাইটার এয়ারক্রাফট এসকেপ সিস্টেম। এইটা হচ্ছে চণ্ডীগড়ে করেছে। প্রশ্ন এটাও জিজ্ঞেস করতে পারে কে করেছে। তো কে করেছে? ডিআরডিও করেছে, যার হচ্ছে তোমার হেডকোয়ার্টার নিউ দিল্লিতে রয়েছে। 1958 সালে এটা স্থাপিত হয়েছিল ভারতবর্ষে, ডিআরডিও। ঠিক আছে, ডিফেন্স রিসার্চ ডেভেলপমেন্ট অর্গানাইজেশন। ঠিক আছে, চলো তারপরে বলছে রিজিওনাল এআই ইম্প্যাক্ট কনফারেন্স 2025 ভারতের কোন শহরে হয়েছে? তো এআই ইম্প্যাক্ট হয়েছে শিলংয়ে, মেঘালয়ের রাজধানী শিলংয়ে হয়েছে এআই ইম্প্যাক্ট কনফারেন্স 2025। ভারতে ইউএন রেসিডেন্ট কোঅর্ডিনেটর হিসেবে কাকে নিযুক্ত করা হয়েছে? মানে ইউনাইটেড নেশন ভারতের সাথে কোঅর্ডিনেট করবার জন্য একজন কোঅর্ডিনেটর হিসেবে নিযুক্ত করেছে। তার নাম কি? তার নাম তো নিশ্চয়ই অ্যান্টোনিও গুটেরেস হতেই পারে না। উত্তর হবে স্টিফেন পেরিসেনার। ঠিক আছে, তো স্টিফেন পেরিসেনার তাকে হচ্ছে নিযুক্ত করেছে ইউনাইটেড নেশন রেসিডেন্ট অফ কোঅর্ডিনেটর ইন্ডিয়া হিসেবে। 22 নম্বর প্রশ্ন বলছে পাকিস্তানের প্রথম প্রতিরক্ষা বাহিনীর প্রধান, চিফ অফ ডিফেন্স ফোর্স, তো কে নিযুক্ত হয়েছেন? ছবি দেখে নিশ্চয়ই বুঝেছো, আসিম মুনির। তো আসিম মুনির তিনি হচ্ছেন পাকিস্তানের প্রধান, মানে হচ্ছে চিফ অফ ডিফেন্স ফোর্সের প্রধান হিসেবে নিযুক্ত হয়েছেন। তিনি চাইলে সর্বোচ্চ যে পুরস্কার সেটাও তিনি নিয়ে নিতে পারেন। তো নতুন নতুন ক্রিয়েট করছেন আর কি। চলো তারপরে পরবর্তী প্রশ্ন, এটা 23 নম্বর কোয়েশ্চেন হবে। 23 নম্বর কোয়েশ্চেন বলছে পারপ্লেক্সিটি এআই, এটা একটা এআই। ঠিক আছে, পারপ্লেক্সিটি, এই পারপ্লেক্সিটি এআই বিনিয়োগ করতে চলেছেন, গ্লোবাল অ্যাম্বাসাডর হিসেবে নিযুক্ত হয়েছেন কোন ব্যক্তিটা? তো পারপ্লেক্সিটি এই যে এআই একটা তোমার হচ্ছে টুলস রয়েছে, এই টুলসে বিনিয়োগও করবেন এবং গ্লোবালি প্রমোট করবেন ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে। তিনি হচ্ছেন
বিখ্যাত, পৃথিবী বিখ্যাত রোনাল্ডো ফুটবলার, ঠিক আছে? তো পৃথিবী বিখ্যাত ফুটবলার ক্রিশ্চিয়ানো রোনাল্ডো তিনি হচ্ছেন এই পারপ্লেক্সিটির ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে নিযুক্ত হচ্ছেন এই বছর। 24 বলছে আইসিসি এবং হচ্ছে মাইন্ড দ্য ব্রিজ কর্তৃক 2025 সালের গ্লোবাল টপ 100 কর্পোরেট স্টার্ট করতে চলেছে স্বীকৃত একমাত্র ভারতীয় কোম্পানি, তার নাম হচ্ছে বিপিসিএল, ভারত পেট্রোলিয়াম কর্পোরেশন লিমিটেড। অপশন নাম্বার সি তে রয়েছে, ঠিক আছে? কোয়েশ্চেন নাম্বার 25, 25 নম্বর প্রশ্ন বলছে ফার্স্ট কমনওয়েলথ খো খো চ্যাম্পিয়নশিপ 2026 কে আয়োজন করবে? তো খো খো চ্যাম্পিয়নশিপ, এই যে কমনওয়েলথ এটা একটা গ্রুপ, এখানে হচ্ছে 56টা দেশ রয়েছে, তো তারা এইবার ডিসাইড করেছে খো খো নিয়ে একটা চ্যাম্পিয়নশিপ আসবে। তো প্রথম এডিশনটাই হোস্ট করতে চলেছে আমাদের ভারতবর্ষ। তো ভারতবর্ষ তোমার কমনওয়েলথ খো খো চ্যাম্পিয়নশিপ হোস্ট করবে এবং 2026-এ 2026-এ কমনওয়েলথ গেমটা হবে হচ্ছে গ্লাসগোতে, স্কটল্যান্ডের গ্লাসগো, খেয়াল রাখবে, খুব গুরুত্বপূর্ণ, ঠিক আছে? এবং যেটা বলতে চাইছিলাম 2030 সালে 4 বছর পরে ভারত কমনওয়েলথ হোস্ট করতে চলেছে, এটা কিন্তু নতুন নিউজ হয়েছে, আহমেদাবাদে হবে এটা, আহমেদাবাদ, ঠিক আছে? তো আহমেদাবাদে ভারত 2030-এর কমনওয়েলথ গেম হোস্ট করতে চলেছে এবং 2026-এর কমনওয়েলথ খোখো চ্যাম্পিয়নশিপও কিন্তু ভারতই হোস্ট করবে। এবং প্রথম এডিশন, ফার্স্ট এডিশন যেটা হচ্ছে তোমার ব্লাইন্ড ক্রিকেট মহিলা, ব্লাইন্ড ফিমেল বা ওয়েমেন ক্রিকেট ওয়ার্ল্ড কাপ, ঠিক আছে? ক্রিকেট ওয়ার্ল্ড কাপ এটাও কিন্তু ভারত হোস্ট করেছে এবং ভারতই জিতেছে এই বছর। তো এই জিনিসগুলো কিন্তু মনে রাখবে, প্রিভিয়াস ক্লাসগুলোতে আমি এগুলো পড়িয়ে এসেছি, ঠিক আছে? চলো পরবর্তী প্রশ্ন দেখি, বলছে সম্প্রতি অস্ট্রেলিয়ার কোন ইউনিভার্সিটি গুরুগ্রামে প্রথম ইন্ডিয়ান ক্যাম্পাস খুলতে চলেছে? তো অস্ট্রেলিয়ার একটা মানে ইউনিভার্সিটি রয়েছে, নাম হচ্ছে ভিক্টোরিয়া ইউনিভার্সিটি। তো এই ভিক্টোরিয়া ইউনিভার্সিটি তারা হচ্ছে ভারতবর্ষে এসে তারা প্রথম ক্যাম্পাস খুলবে, আর সেটা তারা ডিসাইড করেছে গুরুগ্রামে, ঠিক আছে? কোথায় না, হরিয়ানার গুরুগ্রামে তারা ইউনিভার্সিটি খুলতে চলেছে। আর এই যে ভিক্টোরিয়া ইউনিভার্সিটি, ভিক্টোরিয়া একটা সিটি, এটা হচ্ছে অস্ট্রেলিয়া সিটি, যারা হচ্ছে হোস্ট করতে চেয়েছিল কমনওয়েলথ তারা হচ্ছে উইথড্র করেছে, তারপরে সেটা গ্লাসগোতে শিফট হয়েছে, ঠিক আছে? তো সেই ভিক্টোরিয়া ইউনিভার্সিটি হচ্ছে ভারতের গুরুগ্রামে আসছে। পরবর্তী প্রশ্ন, ভালো প্রশ্ন, এটা রিপোর্ট থেকে, ইন্ডেক্স থেকে কোয়েশ্চেন্স বলছে ভারতের উইমেন পিস অ্যান্ড সিকিউরিটি ইন্ডেক্সের 2025-26-এর যে রিপোর্ট আসছে, ভারতের স্থান কত? খুবই খারাপ অবস্থা ভারতের, খুবই খারাপ অবস্থা, 131 নম্বরে রয়েছে ভারতবর্ষ উইমেন সিকিউরিটির দিক থেকে। দেখো 181টা দেশের মধ্যে ভারতের স্থান হচ্ছে 131। উইমেন পিস অ্যান্ড সিকিউরিটি ইন্ডেক্সে ভারতের অবস্থা এতটাই খারাপ, মনে রাখবে, খুব গুরুত্বপূর্ণ পয়েন্ট কিন্তু এটা, পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ। পরবর্তী প্রশ্ন বলছে নেটফ্লিক্স করছে যে ডব্লিউবি, এটা দেখেছো নিশ্চয়ই লোগোটা অনেক সময়, এইটা হচ্ছে ওয়ার্নার ব্রোস, এই ওয়ার্নার ব্রোস কোম্পানিটা এটা একটা স্ট্রিমিং কোম্পানি, তো এদেরকে কিনে নিচ্ছে কত টাকা দিয়ে? বলছে $72 বিলিয়ন দিয়ে। এখন এই যে ওয়ার্নার ব্রোস বা ডব্লিউবি যেটা, এটা হচ্ছে নেটফ্লিক্স পারচেস করে নিয়েছে, আর তার জন্য যে পে করেছে $72 বিলিয়ন, ঠিক আছে? গুরুত্বপূর্ণ প্রশ্ন, ইম্পর্টেন্ট এগুলো, ঠিক আছে? চলো পরবর্তী প্রশ্ন বলছে এন এনসিসিএন মানে ন্যাশনাল কম্প্রিহেন্সিভ ক্যান্সার নেটওয়ার্কের নতুন সিএমও নিযুক্ত হয়েছেন হচ্ছে রেণুকা আইয়ারকে নিযুক্ত করা হয়েছে তোমার ক্যান্সার নেটওয়ার্কের তরফে, ঠিক আছে? সম্প্রতি সমস্ত ধরনের ক্রিকেট থেকে অবসর নিচ্ছেন কে? সমস্ত ধরনের ক্রিকেট থেকে অবসর নিচ্ছেন চেতেশ্বর পূজারা, আগেই নিয়েছেন আগস্ট নাগাদ, সেপ্টেম্বরে চেতেশ্বর পূজারা অবসর নিয়েছেন। এখন হচ্ছে মোহিত শর্মা তিনিও হচ্ছেন সমস্ত ধরনের ক্রিকেট থেকে, ঘরোয়া ক্রিকেট থেকে তিনি অবসর নিচ্ছেন, ঘোষণা করে দিয়েছেন, ঠিক আছে? চেতেশ্বর পূজারা কিন্তু ইন্টারন্যাশনাল গেম থেকে কিন্তু নিয়েছেন অবসর। পরবর্তী, সম্প্রতি 73 বছর বয়সে মারা গেলেন মিজোরামের প্রাক্তন রাজ্যপাল, তার নাম হচ্ছে স্বরাজ কৌশল হচ্ছে মিজোরামের একটা সময়ের জন্য রাজ্যপাল ছিলেন, তিনি হচ্ছেন 73 বছর বয়সে মারা গেছেন। ওকে, চলো তারপরে নেক্সট, ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদ, এইটা প্রশ্ন হবে গুরুত্বপূর্ণ, তার কারণ হচ্ছে মোসাদ খুব নিউজে থাকে,
খুব নিউজে থাকে, ইসরায়েলের হচ্ছে একটা গুপ্ত সংস্থা। তো এই ইসরায়েলের মোসাদ, এটা একটা গোয়েন্দা সংস্থা। এই গোয়েন্দা সংস্থার হচ্ছে তোমার প্রধান হিসাবে নিযুক্ত হয়েছে কে? তো গফম্যান, মেজর জেনারেল রোমান গফম্যান, দেখতে পাচ্ছ, মেজর জেনারেল গফম্যান, তিনি হচ্ছেন এইবার থেকে মোসাদের হচ্ছে তোমার দায়িত্ব সামলাবেন, মোসাদের দায়িত্ব সামলাবেন। মোসাদ হচ্ছে ইসরায়েলি একটা গুপ্ত সংস্থা, মানে হচ্ছে তোমার গোয়েন্দা সংস্থা, ঠিক আছে, যেমন আমাদের ইন্ডিয়াতে রয়েছে সেরকম ভারতবর্ষে। তারপরে ভারত ও মালয়েশিয়ার মধ্যে এক্সারসাইজ হ্যারিমাও শক্তি 2025 পঞ্চম এডিশন, এটা এটা কোথায় হতে চলেছে? তো প্রথম প্রশ্ন তো এইটা দাঁড়াচ্ছে যে এইটা কি ধরনের এক্সারসাইজ। তো প্রথম উত্তর হবে এটা সেনাবাহিনী বা আর্মিরা করে থাকে। দ্বিতীয় প্রশ্ন হবে এক্সারসাইজটা 2025 মালয়েশিয়া এবং ইন্ডিয়ার মধ্যে কি নাম হচ্ছে? এক্সারসাইজ হ্যারিমাও শক্তি। এই হ্যারিমাও শক্তি কোন দুটো দেশ করে থাকে? তো কোন দুটো দেশ এক্সারসাইজ করে থাকে? ভারত এবং মালয়েশিয়া। মালয়েশিয়া হচ্ছে দক্ষিণ আফ্রিকা, মানে তোমার হচ্ছে দক্ষিণ পূর্ব এশিয়ার একটা দেশ মালয়েশিয়া। তো মালয়েশিয়ার সাথে ভারতের সম্পর্ক বেশ ভালো। তো মালয়েশিয়া এবং ভারতবর্ষ আর্মিতে পঞ্চম মহড়া যেটা এক্সারসাইজ হ্যারিমাও ভারতের রাজস্থানে করছে, ভারতের রাজস্থানে করছে, ঠিক আছে, বেশ ভালো কথা। 34 দেখবো আমরা। 34 নম্বর কোয়েশ্চেন বলছে ওয়ার্ল্ড সামিট অন ডিজাস্টার ম্যানেজমেন্ট, ওয়ার্ল্ড সামিট অন দ্য ডিজাস্টার ম্যানেজমেন্ট প্রশ্নের দিক থেকে কতটা গুরুত্বপূর্ণ? এতটা গুরুত্বপূর্ণ, দুটো স্টার দিলাম, দুখানা স্টার মার্ক করলাম এতটা গুরুত্বপূর্ণ প্রশ্নের জন্য, মানে পরীক্ষার জন্য। কোয়েশ্চেনটা বলছে ওয়ার্ল্ড সামিট অন ডিজাস্টার ম্যানেজমেন্ট 2025 কোথায় অনুষ্ঠিত হতে চলেছে? তো উত্তর কি হবে? আমাদের উত্তরাখণ্ডের দেহরাদুনে, উত্তরাখণ্ডের দেহরাদুনে এটা হতে চলেছে, ঠিক আছে, ইম্পর্টেন্ট। প্রতি বছর কোন দিনটিতে জাতীয় শক্তি সংরক্ষণ দিবস, ন্যাশনাল এনার্জি কনজারভেশন ডে হিসেবে পালন করা হয়? তো ন্যাশনাল এনার্জি কনজারভেশন ডে হচ্ছে 14th ডিসেম্বর, 14th ডিসেম্বর। তো 14ই ডিসেম্বর পালিত হয়, ঠিক আছে। চলো তারপরে 37 নম্বর কোশ্চেন বলছে সম্প্রতি কোন সংস্থা ট্যাক্স প্রক্রিয়া নামে এআই ট্যাক্স রিসার্চ প্ল্যাটফর্ম চালু করেছে? এটা একটা এআই প্ল্যাটফর্ম বা এআই টুলস। তো এরা হচ্ছে কি ভারতবর্ষে যে ট্যাক্সের জন্য রিসার্চ করবে, ট্যাক্সের জন্য ট্যাক্স কালেকশন কতটা হলো না হলো এআই এর মাধ্যমে, এটা হচ্ছে সম্পূর্ণটা এআই চালিত একটা হচ্ছে প্ল্যাটফর্ম। তো এই প্ল্যাটফর্মটা চালু করেছে, দেখতেই পাচ্ছ স্ক্রিনে, এটা হচ্ছে তোমার ডিলোট ইন্ডিয়া, এরা হচ্ছে করতে চলেছে। 37 নম্বর প্রশ্ন, তো এটা একটা এআই প্ল্যাটফর্ম, নাম হচ্ছে ট্যাক্স প্রজ্ঞা। কি নাম বললাম? ট্যাক্স প্রজ্ঞা, ঠিক আছে। চলো পরবর্তী 38 নম্বর বলছে 11তম ইন্ডিয়ান ইন্টারন্যাশনাল সায়েন্স ফেস্টিভ্যাল কোথায় হচ্ছে? কতগুলো স্টার মারবো? একটা, দুটো, তিনটে। কারণ এই ধরনের পরীক্ষায় ট্রেন্ড দেখা গেছে যে সামিট রিলেটেড প্রশ্ন কিন্তু প্রচুর এসছে, যে কোথায় হয়েছে, কে হোস্ট করেছে, কান্ট্রি বলো, সিটি বলো, বিভিন্ন জায়গায় এই সামিট রিলেটেড কোয়েশ্চেন্স কিন্তু এসছে। তাই এই জায়গাগুলো কিন্তু ভালো করে পড়ে যেতে হবে। যেমন এটা 11তম ইন্ডিয়ান ইন্টারন্যাশনাল সায়েন্স ফেস্টিভ্যাল, ইন্ডিয়ান ইন্টারন্যাশনাল সায়েন্স ফেস্টিভ্যাল হয়েছে হরিয়ানার পঞ্চকুলাতে। কোথায় হচ্ছে? হরিয়ানার পাঁচকুলা মতো একটা জায়গা রয়েছে, সেখানে হচ্ছে এইটা। তো 39 নম্বর প্রশ্ন বলছে বিশ্বের সর্বকনিষ্ঠ সেলফ মেড মহিলা বিলেনিয়ার, যার বয়স মাত্র 29 বছর বয়স। তো বিশ্বে মাত্র 29 বছর বয়সে বিলেনিয়ার হিসেবে উঠে এসেছেন সর্বকনিষ্ঠতম বিলেনিয়ার, তার নাম কি? তার নাম হচ্ছে লুনা লোপেজ লারা, লোপেজ লারা। তো এইটা হচ্ছে একটা ইম্পর্টেন্ট কোয়েশ্চেন পরীক্ষার দৃষ্টিকোণ থেকে, ঠিক আছে। তো মনে রাখবে সর্বকনিষ্ঠতম যিনি হচ্ছেন মহিলা হয়ে বিলেনিয়ার হয়েছেন মাত্র 29 বছর বয়সে, তার নাম লুনা লোপেজ লারা, ইউএস এর, ঠিক আছে। চলো তারপরে 40 নম্বর প্রশ্ন সাইবার সিকিউরিটি অ্যান্ড অ্যাডভান্স ডিজিটাল প্রযুক্তি জোরদার করবার জন্য এনএমডিসি শিক্ষা প্রতিষ্ঠানের সাথে এমওইউ স্বাক্ষর করেছে কে? তাহলে প্রথম প্রশ্নটা আসছে এইটা, যে এনএমডিসি কি চেক করতে চলেছে? এনএমডিসি করতে চলেছে সাইবার সিকিউরিটি, এবং সাইবার সিকিউরিটিকে আরো বেশি জোরদার করবে, আরো বেশি অ্যাডভান্স করবার জন্য তারা হচ্ছে এমওইউ বা মেমোরেন্ডাম অফ আন্ডারস্ট্যান্ডিং বা চুক্তি স্বাক্ষর করেছে আইআইটি কানপুরের সাথে। কার সাথে? আইআইটি কানপুরের সাথে, ঠিক আছে। চলো পরবর্তী প্রশ্ন বলছে 41 নাম্বার 20তম ইউনেস্কোস ইন্টার গভর্নমেন্টাল কমিটি ফর সেফগার্ডিং দ্য ইনট্যাঞ্জিবল কালচার হেরিটেজ ভারতের কোথায় অনুষ্ঠিত হয়েছে? কোথায় অনুষ্ঠিত হয়েছে? দিল্লির লালকেল্লাতে হয়েছে। কোথায় হয়েছে? দিল্লির লালকেল্লাতে হয়েছে, ঠিক আছে। দেখো কলকাতা রয়েছে, মুম্বাই রয়েছে, হায়দ্রাবাদ রয়েছে, এটাই হচ্ছে তোমার লালকেল্লা, তার মানে এটা দিল্লিতে অবস্থিত। তো এইটাই আনসার হবে, দিল্লির লালকেল্লায় অনুষ্ঠিত হতে চলেছে 20তম ইউনেস্কোর
ইন্টার গভর্নমেন্টাল কমিটি ফর সেফগার্ডিং দ্য ইনট্যাঞ্জিবল কালচার হেরিটেজ। 42 নম্বর বলছে সম্প্রতি মানে ষষ্ঠতম ভারতীয় ক্রিকেটার হিসেবে আন্তর্জাতিক ক্রিকেটের 3টি ফরম্যাটেই সেঞ্চুরি করে ফেলেছেন। ছবি দেখে নিশ্চয়ই বুঝেছো, যশস্বী ইয়াসওয়াল। তো যশস্বী জয়সওয়াল তিনি হচ্ছেন 3টি ফরম্যাট মানে হচ্ছে টি20-তে, ওয়ানডেতে এবং টেস্টে 3টে ফরম্যাটেই সেঞ্চুরি কমপ্লিট করেছেন, তার জন্য একটা রেকর্ডও তিনি করেছেন। তো সেইটাই হচ্ছে যশস্বী ইয়াসওয়াল হবে 42 নম্বর কোয়েশ্চেন। 43 নম্বর কোয়েশ্চেন 43 বলছে মেন্স জুনিয়র হকি ওয়ার্ল্ড কাপ 2025 জিতলো জার্মানি। জার্মানি হচ্ছে হকি ওয়ার্ল্ড কাপ জিতে নিয়েছে, কিন্তু এটা মনে রাখবে জুনিয়র মেন্স হকি ওয়ার্ল্ড কাপ জার্মানির হাতে গেছে, ঠিক আছে। 44 নম্বর সম্প্রতি রামসার সাইটের মর্যাদা পেয়েছে রাজস্থানের সিলিসার হ্রদ এবং হচ্ছে ছত্তিশগড়ের কোপরা জলাশয়। তো বর্তমানে ভারতের মানে হচ্ছে তোমার ওয়েটল্যান্ডের সংখ্যা বা রামসার সাইটের সংখ্যা হচ্ছে 96টা হবে, ঠিক আছে। 96। 45 নম্বর প্রশ্ন বলছে ভারতের জ্যোতির্বিজ্ঞানীরা মিল্কি ওয়ের গ্যালাক্সির অনুরূপ আর একটা স্পাইরাল গ্যালাক্সি আবিষ্কার করে ফেলেছেন, এটার নাম কি দিয়েছে? কোয়েশ্চেনটা এতটা গুরুত্বপূর্ণ কারণ এটা ভারতীয় বিজ্ঞানীরা আবিষ্কার করেছে। তো স্টার মার্ক করবে, একটা, দুটো, তিনটে, চারটে, যতগুলো পারো, আনলিমিটেড স্টার। ইম্পর্টেন্ট পরীক্ষার জন্য, ইম্পর্টেন্ট আমাদের জন্য। প্রশ্নটা বলছে যে ভারতের জ্যোতির্বিজ্ঞানীরা মিল্কি ওয়ে, যেখানে আমরা থাকি, মিল্কি ওয়ে গ্যালাক্সির মধ্যে হচ্ছে আমরা থাকি, সৌরমণ্ডল হচ্ছে মিল্কি ওয়ের মধ্যে থাকে, যেটাকে আমরা বাংলায় আকাশগঙ্গা বলি। তো এই আকাশগঙ্গা বা মিল্কি ওয়ে গ্যালাক্সির পাশে আর একটা গ্যালাক্সি আবিষ্কার করেছে যারও শেপ অনেকটা স্পাইরাল, আকাশগঙ্গার মতন, এই যে এরকম স্পাইরাল শেপে রয়েছে। তো এই স্পাইরাল শেপের যে এটা আবিষ্কার করা হয়েছে ছায়াপথটা, সেই ছায়াপথটার নাম কি দেওয়া হয়েছে? দেওয়া হচ্ছে অলকনন্দা, ঠিক আছে। অলকনন্দা এটা হচ্ছে তোমার মিল্কি ওয়ে বা আকাশগঙ্গা, তার পাশেই হচ্ছে অলকনন্দা। শেপটা কিন্তু একই, সেম স্পাইরাল শেপ, ঠিক আছে। আর এটা আবিষ্কার হচ্ছে ভারতীয় বিজ্ঞানীদের দ্বারা আবিষ্কার হয়েছে, ঠিক আছে। চলো তারপরে বলছে জেরুজালেম মাস্টার 2025 টাইটেল জয় করেছেন কে? না, নাম হচ্ছে গ্র্যান্ড মাস্টার অর্জুন এরিগাসি। এই যে অর্জুন এরিগাসি তিনি জিতেছেন হচ্ছে গ্র্যান্ড মাস্টার খেতাব 2025, যেটা জেরুজালেমে হয়েছে। এবার তিনি কাকে হারিয়ে হয়েছে? কোশ্চেন এটা জিজ্ঞেস করছে। তিনি আর একজন তোমার চেসের দিগ্গজ, চেস মাস্টার বা গ্র্যান্ড মাস্টার বিশ্বনাথ আনন্দকে। বিশ্বনাথ আনন্দ হচ্ছে ভারতের প্রথম গ্র্যান্ড মাস্টার, যিনি প্রথম ভারতের সর্বোচ্চ খেলার পুরস্কার রাজীব গান্ধী খেলরত্ন পেয়েছিলেন। এই বিশ্বনাথ আনন্দ, তাকেই হারিয়ে অর্জুন এরিগাসি এই টাইটেলটা জিতে নিয়েছেন। খেয়াল রাখবে, ভালো প্রশ্ন। পরবর্তী প্রশ্ন বলছে এক মাসে 45,911টা সৌর কৃষক পাম্প স্থাপন করে গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডের নাম তুলে দিয়েছে কোন রাষ্ট্র? কোন রাষ্ট্র হতে পারে? অপশন নাম্বার সি, মহারাষ্ট্র। মানে কোন রাজ্য হবে বা কোন স্টেট হবে? আমি তোমাদের পড়িয়েছিলাম প্রিভিয়াস ক্লাসে, যদি দেখো তাহলে ভালো করে জানবে যে মহারাষ্ট্র একটা স্কিম নিয়েছে। মহারাষ্ট্র তাদের কৃষকদের জন্য কি করবে না, যে যে সেচের কাজে যে সমস্ত বিদ্যুৎ হয় সেই বিদ্যুৎ ফ্রি করে দিয়েছে। সেচের কাজে যে বিদ্যুৎ হবে সেই বিদ্যুতের কোনো তারা পয়সা নেবে না, ফ্রিতে বিদ্যুৎ দিয়েছে কৃষকদের জন্য, ঠিক আছে। এবং হচ্ছে তারা কৃষকের মানে এই যে কৃষি এগ্রিকালচারের সাথে হচ্ছে পোলট্রি ফার্মিংটাকেও কিন্তু অ্যাড করে দেওয়া হয়েছে। যদি পোলট্রি ফার্মিংটা এগ্রিকালচারের সাথে অ্যাড করা হয় তাহলে নিঃসন্দেহে কৃষকরা যে কম সুদে লোন পায় এবং লোনের যে ফেসিলিটিসগুলো রয়েছে তারাও পাবে। অ্যানিম্যাল হাজবেন্ডারি যারা করবে, পোলট্রি ফার্মিং যারা করবে, তারাও পাবে সেই লোনের সুবিধাগুলো খুব কম অ্যামাউন্টে। যাতে করে কি হবে, আলটিমেটলি রাষ্ট্রে মানে তোমার স্টেটের ভালো হবে। স্টেটের বা রাজ্যের যে সমস্ত কৃষকরা রয়েছে তারা কম টাকায় কম সুদে লোন নিয়ে তারা উৎপাদন বৃদ্ধি করতে পারবে এবং হচ্ছে রাজ্যের জিডিপি কিন্তু সেটা হচ্ছে কাজে লাগবে। তো সেই রকমই আরেকটা তারা কি করেছে যুগান্তকারী ঘটনা, সেটা হচ্ছে যে এক মাসের মধ্যে 45,000, একটা দুটো নয়, 45,911টা সৌর প্রকল্প পাম্প স্থাপন করে দিয়েছে। তাও আবার সৌর বিদ্যুৎ দ্বারা, মানে পুরো সোলার মানে সোলার যে সমস্ত ইয়ে রয়েছে বিদ্যুৎ রয়েছে সেই বিদ্যুৎ দ্বারা হচ্ছে পাম্পগুলো চলবে, সেচগুলো চলবে। তো এই জন্যই হচ্ছে গিনিস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডে নাম উঠেছে মহারাষ্ট্রের। খেয়াল রাখবে, ইম্পর্টেন্ট প্রশ্ন কিন্তু, ঠিক আছে। 48 স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন, যেটাকে আমরা এসআইআর বলি, পরীক্ষায় আসতে পারে, পুরো নামটা জিজ্ঞেস করতে পারে পুরো নামটা, তাই তোমাদের জেনে রাখতে হবে এসআইআর এর পুরো নাম হচ্ছে তোমার স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন। আর এটা 100% কমপ্লিট করিয়েছে, সম্পূর্ণ করেছে 100%। কোনো রকমের কোনো কন্ট্রোভার্সি হয়নি, কোনো রকমের কোনো আলোচনা সমালোচনা, এ মরেছে সেই মরেছে, এই সমস্ত কিচ্ছু নাটকবাজি হয়নি। নিঃসন্দেহে 100% এসআইআর হয়ে গেছে। কোথায় না রাজস্থানে। কোথায় করেছে? সবার প্রথম
রাজ্য হচ্ছে ভারতের মধ্যে রাজস্থান। এসআইআর কমপ্লিট করেছে 100% নিঃশব্দে, কোনো রকমের কোনো ঝামেলা হয়নি। যত ঝামেলা এখানে, তাই এখানে ঝামেলা হয় না, ক্রিয়েট করানো হয়। এখানে যা হয় সমস্ত কিছুই পলিটিক্যালি ইনফ্লুয়েন্স থাকে এবং তার পেছনে হচ্ছে ক্রিয়েট করানো হয়, মানুষকে দেখানো হয়। ঠিক আছে, আমরা চাইলেও করতে পারতাম, কিন্তু আমাদের হচ্ছে না এই সমস্ত ব্যাপারগুলো। এগুলো বুঝতে হবে সাধারণ বাংলা মানুষকে। পরবর্তী 49 নম্বর প্রশ্ন বলছে, ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড মানে আইএমএফ, আইএমএফ দ্বারা বিশ্বের বৃহত্তম রিয়েল টাইম পেমেন্ট সিস্টেম হিসেবে স্বীকৃত দিয়েছে কাকে? এটা ভারতীয় হিসেবে কিন্তু গর্বের একটা ব্যাপার। কেউ নয় কিন্তু, ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড মানে আইএমএফ, আমেরিকা যার হেডকোয়ার্টার রয়েছে ওয়াশিংটন ডিসিতে, তারা হচ্ছে বলছে ইউপিআই, ভারতের ইউপিআই মানে হচ্ছে ইউনিফাইড পেমেন্ট ইন্টারফেস। এই ইউনিফাইড পেমেন্ট ইন্টারফেস কিসে কাজে লাগে? কাজে লাগে এই যে আমরা অনলাইনে ট্রানজাকশন করছি, 10 টাকা জিনিস কিনলে আমরা 10 টাকা অনলাইনের মাধ্যমে ট্রানজাকশন করে দিচ্ছে। এই যে সুবিধাটা আমরা পেয়েছি অনলাইন ট্রানজাকশনে, এখান থেকে ভারতের যে কোনো কোনায় আমরা মিনিটের মধ্যে একদম নিমিষের মধ্যে আর কি ট্রানজাকশন করতে পারছি। এই সুবিধাটা পাই হচ্ছে এই ইউপিআই সিস্টেমের মাধ্যমে, সেন্ট্রাল গভর্নমেন্ট দ্বারা পরিচালিত হয়। ঠিক আছে, আমরা যে কোনো অ্যাপ ব্যবহার করতে পারি যে কোনো, কিন্তু যে সিস্টেমটা পেছনে কাজ করছে সেটা হচ্ছে তোমার হচ্ছে ইউপিআই। তো এই ইউপিআইকেই বলা হচ্ছে বিশ্বের বৃহত্তম রিয়েল টাইম পেমেন্ট সিস্টেমের স্বীকৃতি দেয়া হয়েছে। ঠিক আছে, এটা আইএমএফ বলছে, এটা অন্য কেউ বলছে না, ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড বলছে। ঠিক আছে, চলো তারপরে 50, আদানি এয়ারপোর্টসের জন্য ভারতের প্রথম 3D সাবসারফেস ম্যাপিং লঞ্চ করবে কোন কোম্পানি? এটা করবে জেনেসিস কোম্পানি। এরা হচ্ছে তোমার 3D সাবসারফেস ম্যাপিং লঞ্চ করবে। 51, আদানি গ্রুপ 2500 কোটি টাকার এআই ড্রিভেন গ্রিন ডেটা সেন্টার স্থাপন করতে চলেছে। মানে তোমার এআই ড্রিভেন ডেটা সেন্টার স্থাপন করবে, তাও আবার কত কোটি টাকা খরচা করে? 2500 কোটি টাকা খরচা করে। তো এটা কোথায় হবে? এটা হবে হচ্ছে তেলেঙ্গানাতে। কোথায় হবে এটা? এটা হবে তেলেঙ্গানাতে, অপশন নাম্বার বি তে রয়েছে। ঠিক আছে, 52 নম্বর 52 বলছে, সেকেন্ড হু গ্লোবাল সামিট অন দ্য ট্র্যাডিশনাল মেডিসিন, সেকেন্ড হু গ্লোবাল সামিট অন ট্র্যাডিশনাল মেডিসিন, এটা কোথায় হবে? এটা হবে ভারতে। ভারত হোস্ট করছে। তাহলে ভারত আজকাল অনেক কিছু হোস্ট করছে, যেমন এই যে তোমার গ্লোবাল সামিট অন দ্য ট্র্যাডিশনাল মেডিসিন না, কমনওয়েলথের যে খোখো সেটাও ভারত হোস্ট করলো, তারপরে ব্লাইন্ড ওয়েমেন ক্রিকেট সেটাও ভারত হোস্ট করবে, কমনওয়েলথ 2030 সেটাও ভারত হোস্ট করবে। এগুলো সব পড়িয়েছি, ইম্পর্টেন্ট পরীক্ষার জন্য। পরবর্তী বলছে, মহিলাদের নিরাপত্তার জন্য অভয়া ব্রিগেড, এই যে অভয়া ব্রিগেড নামে একটা নতুন অ্যাপ বা উদ্যোগ চালু করেছে। এটা কে চালু করেছে? কোন রাজ্য সরকার চালু করেছে মহিলাদের সুরক্ষা দেওয়ার জন্য অভয়া ব্রিগেড? এটা হচ্ছে তোমার মনে হচ্ছে পশ্চিমবঙ্গ, অপশন নাম্বার বি বিহার। অপশন নাম্বার বি বিহার চালু করেছে, বিহার। তো খেয়াল রাখবে, এইটার কাজ হচ্ছে মহিলাদের নিরাপত্তা প্রদান করা। থ্যাংক ইউ ভেরি মাচ। আজকের এই সপ্তাহের যে বিশেষ বিশেষ প্রশ্নগুলো ছিল সেগুলো আমরা কমপ্লিট করলাম, তোমরা দেখেছো। আর এগুলোই পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ, এর মধ্যে কিন্তু আর কাটছাট করো না, এটাই হচ্ছে সাজেস্টিভ কোয়েশ্চেন। তো ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক করবে, আর তোমাদের বন্ধুরা যারা প্রিপারেশন করছে তাদের মধ্যে এই ভিডিওটা কিন্তু শেয়ার করতে পারো। সো থ্যাংক ইউ ভেরি মাচ, বেস্ট অফ লাক। দেখা হচ্ছে আবার কারেন্ট অ্যাফেয়ার্স নিয়ে নেক্সট উইকে সকাল 9টায়।